সরকারি চাকরি যেন এখন সোনার হরিণ। পড়াশোনা শেষ করে সরকারি চাকরির জন্য চেষ্টা করছি বেশ কিছুদিন ধরে। বাবার খুব ইচ্ছে ছেলে বড় সরকারি চাকরি করবে, কিন্তু আমার রোজ সেই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস খুব একটা ভালো লাগে না। আমার ইচ্ছা ছিল অন্য কিছু করার, আর বেকার বসে থাকতেও খুব একটা ভালো লাগছিল না। আমি রুদ্র, পেশায় একজন ফ্রিল্যান্সার। লোকে বলে এটা আবার কেমন চাকরি, বাসায় শুয়ে বসে কেউ চাকরি করে নাকি? লোকের কথা আমি শুনি আর হাসি। সময় বদলিয়েছে, প্রযুক্তিতে দেশ উন্নত হয়েছে, কিন্তু মানুষের মন মানসিকতায় আর উন্নতি হয়নি। সবাই চাকরি বলতে শুধু অফিসে যাওয়া বোঝে। সবার কথায় কান না দিয়ে আমি আমার কাজকে ভালোবেসে এগিয়ে চলেছি। আমি কাজটা খুবই এনজয় করছি। ফ্রিল্যান্সিং করে মাসে ভালোই টাকা ইনকাম করা যায়। আশা করি আগামী দিনে বড় কিছু করতে পারবো। কাজের চাপে তেমন একটা বাহিরে বের হওয়া হয় না। সারাদিন কাজ করে মাথাটা যখন একটু ফ্রেশ করতে মন চায়, তখন শুধু মিঠাইদার চায়ের দোকানে যাই। আজও বের হয়েছি সেই পথেই। এখন ফাল্গুন মাস, বাইরে না গরম না ঠান্ডা, আবহাওয়াটা বেশ দারুণ। তবে আজ আকাশটা বেশ কালো মেঘে ঢেকে আছে। বাইরে শীতল হাওয়া বইছে, কোথাও মনে হয় ঝড় বৃষ্টি হচ্ছে। একথা ভাবতে ভাবতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমি দৌড়ে মিঠাইদার চায়ের দোকানে ঢুকে পড়লাম। দোকানে বেশ ভিড়। পাড়ার সব বড় ভাইয়েরা একে একে সবাই এসে এখানে গল্প গুজবে মেতে উঠেছে। পাশেই বড় ভাইয়ারা মিটিং করছে কি যেন নিয়ে। মিঠাইদা, এক কাপ চা দাও তো। শহরে গিয়েছিলে নাকি? না দাদা, বাড়িতেই ছিলাম। কাজের চাপটা একটু বেশি, এজন্য দোকানে আর আসা হয়নি। এই রুদ্র, কেমন আছো? নমস্কার দাদা, ভালো। তো কাজকর্ম কেমন চলছে? চলছে ভালোই। তা সবাই মিলে কিসের গোল মিটিং করছেন? আমরা গ্রামে সবাই মিলে ঠিক করেছি আগামী মাসের 1 তারিখে রামনগর পিকনিকে যাব। তোমার নামটাও লিস্টে আছে, তোমাকে যেতে হবে কিন্তু। না দাদা, আমি যেতে পারবো না। অনেক কাজ জমা পড়ে আছে, সব কাজ একা একাই করতে হয়। কাজের একটু বেশিই চাপ। আপনারা ঘুরে আসুন না। আরে কাজের জন্য তো সারা জীবনই পড়ে আছে। কাজ তো আমরাও করি। একদিন ছুটি নাও কাজ থেকে, সবাই মিলে হই হুল্লোড় করবো, বেশ মজা করব। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে তাহলে আপনাকে পরে জানাবো। প্রিয়াঙ্কা আমার এক্স গার্লফ্রেন্ড। কলেজ লাইফ থেকে আমাদের পরিচয়, ভালোই চলছিল সব কিছু। হঠাৎ করে ওর পরিবার অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে ফেলে। যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে জানতে পারি বিয়ে হয়ে গেছে ওর। প্রিয়াঙ্কার সাথে ব্রেকআপ হলো আজ প্রায় 1 মাস হবে। ব্রেকআপের পর বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিলাম। সারাদিন ঘরে থেকেছি, কোনো কাজ করা হয়নি। অনেক কাজ জমা পড়ে আছে। আমার একটু নিজেকেও রিফ্রেশ করা দরকার। গ্রামের সবাই মিলে পিকনিকে যাচ্ছে, আমি যাব কি না তা নিয়ে বেশ ভাবনায় পড়ে গেলাম। অনেক ভেবে তারপর সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে যাব। কাজের মাঝখানে নিজের জন্য একটু সময় বের করা দরকার। কাজ করার সময় তো জীবনে অনেক পাবো। তাই পরের দিন আবার মিঠাইদার চায়ের দোকানে গেলাম বড় ভাইদের সাথে কথা বলতে। হাতে তো আর বেশি সময় নেই, আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে পিকনিকের। সবাই চাঁদা দিয়ে দিলে বাস ভাড়া, পিকনিকের স্পট ভাড়া, বাজার খরচ সব হিসেব করে ফেলতে হবে। দোকানে ঢুকেই দেখি সবাই মিলে পিকনিকেরই আলোচনা করছে। আমাকে দেখে সুভাষ দাদা বললেন, কি খবর রুদ্র, পিকনিকে যাচ্ছ তো? হ্যাঁ দাদা, পিকনিকে যাব, চাঁদাটাই দিতে আসলাম এখানে। ভালোই করেছিল, গ্রামে সবাই মিলে কোথাও যাওয়ার মজাই আলাদা। এর জন্যই তো ভেবে দেখলাম এরকম সুযোগ আর কখনোই হয়তো হবে না, তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম পিকনিকে এবার আমি যাবই।
আমার জন্য একটা সিট বুকিং করে রাখুন তাহলে। এক সপ্তাহ পরে দেখতে দেখতে পিকনিকের দিন চলে আসলো। সকাল 8টার মধ্যে বাসে করে আমরা সবাই পিকনিকের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গ্রাম থেকে 60 কিলো দূরে রামনগর পিকনিক স্পটে। বাসে জানালার পাশের সিটে বসে পথের দুপাশের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। সবাই খুব আনন্দে আছে। স্পটে এসে আমরা চারিদিকে ঘুরে দেখলাম, বেশ সুন্দর মনোরম পরিবেশ। পিকনিক স্পটের পাশেই চলছিল গ্রামীণ মেলা। আমরা সবাই দল বেঁধে মেলায় ঘুরতে গেলাম। ছেলে মেয়ে, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সহ সব বয়সের মানুষের বিচিত্র সমাবেশ এখানে। সবার মুখে হাসি। মেলায় অনেক কিছু আছে, আগরতলা, পুতুল নাচ, সার্কাস দল, জাদু খেলা, আরও কত কি। মেলায় অনেক রকমের মানুষের সমাগম। কেউ বিভিন্ন জিনিস কেনাকাটা করছে, কেউ কেবল ঘুরে ঘুরেই দেখছে। এই মেলা এত বড় যে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যায়, তাও ঘোরা শেষ হয় না আমাদের। সবাই আনন্দে হই হুল্লোড় করে কিছুটা ক্লান্ত হয়ে গেল। এই আনন্দঘন পরিবেশ ছেড়ে চলে যেতেও আর মন চাইছে না। তারপরে সবাই বাসে উঠে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজ চারিদিকের এমন অন্ধকার পরিবেশ থেকে মনে হচ্ছে আজ হয়তো আমাবস্যা। ঘুটঘুটে অন্ধকার, আকাশে কোনো চাঁদ বা কোনো তারা কিচ্ছু নেই। রাস্তার চারপাশে শুধু গাছপালা আর ঝোপঝাড়। নিশি কালো অন্ধকারের মাঝে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। এতটা পথ আসলাম, রাস্তায় কোনো গাড়ি বা একটি মানুষও চোখে পড়ল না আমাদের। অন্ধকারের মাঝেই ছুটে চলল বাস। কিছুটা পথ যেতেই বাস রাস্তায় দাঁড়িয়ে পড়ল। সবাই বাস থেকে নেমে দেখলাম কিছু হয়েছে কিনা। সামনে তাকাতেই দেখি রাস্তায় বড় একটা গাছ পড়ে আছে। বাইরে কোথাও বড় ঝড় হয়নি, তাহলে এত বড় গাছ পড়ল কি করে? সবাই অবাক হয়ে গেলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম নিশিকালো অন্ধকারে আশেপাশে কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। এমন সময় ঝোপঝাড় থেকে হঠাৎ করে 3 জন লোক আমাদের ঘিরে ধরল। লোকগুলোর মুখে কাপড় দিয়ে বাঁধা, হাতে অস্ত্র। আমরা সবাই গাড়ির ভিতরে চুপচাপ বসে রইলাম। ভয়ে আমাদের অবস্থা শেষ। আশেপাশে তেমন কেউ নেই যে আমাদের সাহায্য করবে। সবাই একদম চুপ করে বসে থাক, মুখ দিয়ে যেন একটিও শব্দ বের না হয়। গুলি মেরে সবার মাথার খুলি উড়িয়ে দেবো বলছি। যার কাছে যা টাকা পয়সা গহনা আছে সবাই তাড়াতাড়ি বের করে দি। ডাকাতরা অস্ত্রের মুখে আমাদেরকে জিম্মি করে বাসটাকে গহীন জঙ্গলের ভিতরে নিয়ে গেল। বাসের সবাই ভয় পেয়ে তাদের কথা মতো আমাদের কাছে যা যা ছিল সব আমরা দিয়ে দিলাম। ডাকাতরা যখন আমাদের কাছ থেকে সব লুট করে নিচ্ছিল, তখন গহীন জঙ্গলের ভিতর থেকে একটা মেয়ের চিৎকারের আওয়াজ ভেসে আসলো। আমি ভাবতে লাগলাম এই জঙ্গলে আবার মেয়ের চিৎকার কোথা থেকে আসবে। ভয়ে মনে হয় মাথাটাই আর কাজ করছে না। এসব ভাবতে না ভাবতে আবার মেয়েটির চিৎকার। মেয়েটির চিৎকার শুনে ডাকাতদের সর্দার বলল, যা দেখ তো, দেখে আয় কে এমন চিৎকার করে কাঁদছে এত রাতে, আমাদের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। আমি যাচ্ছি। এই বলে ডাকাতটা চলে গেল জঙ্গলে। রাত যত বাড়ছে, আধার তত ঘনীভূত হচ্ছে। আমাদের ভয়ও ক্রমশ বাড়ছে। কি সব ঘটনা ঘটছে! এসেছিলাম আনন্দ করতে, এখন দেখি জান নিয়ে বাড়ি ফেরাটাই কঠিন হয়ে পড়েছে। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। ডাকাতটা ফিরে না আসায় ডাকাতের সর্দার বলল, যা তো গিয়ে দেখ রঘু ডাকাতের কি হলো, এতক্ষণে আসলো না,
জঙ্গলে মেয়েটি খুঁজতে গিয়ে হারিয়ে গেল না তো? তাড়াতাড়ি ওকে খুঁজে নিয়ে আয়। সর্দারের নির্দেশ মতো মনা ডাকাত চলে গেল জঙ্গলে রঘু ডাকাতকে খুঁজতে। জঙ্গলের ভিতরে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মনা ডাকাত হাতে অস্ত্র নিয়ে খুঁজতে খুঁজতে দূর থেকে দেখে গাছের সাথে একটা লাশ ঝুলছে। কাছে যেতেই দেখে এ তো রাকেশের লাশ। লাশের চোখ দিয়ে রক্ত ঝরছে, বিভৎস চেহারা, রঘুর ঘাড় মটকানো। পাশেই একটা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তারও ভয়ঙ্কর চেহারা। মেয়েটি হাত বাড়িয়ে মনা ডাকাতকে ধরতে যাবে, তখনই শরীরের সমস্ত শক্তি দিয়ে মনা ডাকাত ভয় পেয়ে জঙ্গল থেকে দৌড়ে বের হয়ে এলো। হাঁপাতে হাঁপাতে বাসের কাছে এসে সে দাঁড়ালো। কি ব্যাপার, একা কেন তুই? রঘু কোথায়? রঘু আর বেঁচে নেই। বলছিস কি তুই? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ, মাথা ঠিক আছে। জঙ্গলে ওর লাশ আছে, এখান থেকে পালাতে হবে। ভূত আছে। সুযোগ বুঝে আমাদের গাড়ির ড্রাইভার জোরে গাড়ি টান দিল। দুই ডাকাত বাসের পিছন পিছন দৌড়াতে লাগলো, কিন্তু তারা বাসটি আর ধরতে পারল না। হঠাৎ করে সাদা শাড়ি পরা মেয়েকে বাসের ভেতরে আমরা দেখতে পেলাম। ভূত বলে বলে সবাই আবারও ভয় পেয়ে গেলাম। মেয়েটি আমাদেরকে ভীত ও অসহায় অবস্থা দেখে বলল, দয়া করে আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আমরাও একদিন সবাই আপনাদের মতো রাতে পিকনিকের বাসে করে বাড়ি ফিরছিলাম। এমন সময় ডাকাতেরা আমাদের উপর হামলা করে সমস্ত লুটে নেয়। লুট করে ক্ষান্ত হয়নি, বাসের সবাইকে গুলি করে মেরে ফেলে। আমাদের লাশগুলো বাসেই পড়ে রইল, আর আমাদের আত্মা এই জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়ায়। যখনই কেউ এমন বিপদে পড়ে, আমরা চেষ্টা করি তাদের ডাকাতের হাত থেকে উদ্ধার করার জন্য। আমি বিমল। এই কুসুমপুর গ্রামেই আমার বাড়ি। সংসারের সচ্ছলতা আনতে লেখাপড়ার পাশাপাশি গ্রাম থেকে শহরে গিয়ে একটা অফিসে কাজ করি। অফিস শেষ করে রোজ পায়ে হেঁটেই বাড়ি ফিরি। আজ অফিসে কাজের চাপ থাকায় দেরি হলো। অফিস থেকে বের হতে সন্ধ্যা নেমে আসলো, তাই আর দেরি না করে অফিস থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম। রাস্তায় বেশ অন্ধকার, তার মধ্যে আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে আছে। কখন যে বৃষ্টি নামে বলা যায় না। সন্ধ্যা নামতেই গ্রামের মানুষগুলো সব মুরগির মতো ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ে। তবে শহরে কিন্তু একদমই এর উল্টো। শহরের মানুষজন রাত হলেই আরো ঘর থেকে বাইরে বের হয়ে আসে। মনে মনে এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো আমার পিছনে কারো উপস্থিতি আমি অনুভব করলাম। আমার মনে হচ্ছে আমার পিছনে কেউ হেঁটে আসছে। পিছনে কে সেটা দেখার জন্য আমি পিছনে ফিরলাম, কিন্তু আমার পিছনে আমি কাউকেই দেখতে পেলাম না। ভেতরে কেমন যেন একটা ভয় ভয় করছে। তবু সন্ধ্যার পরে হাঁটতে বেশ ভালোই লাগছিল। হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর চলে আসলাম। পথের মধ্যে আচমকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। সামনে রতন কাকার চায়ের দোকান, তাই একটু বৃষ্টি জোরে আসতেই রতন কাকার চায়ের দোকানে ঢুকে পড়লাম। এই চায়ের দোকানটা বেশ পুরনো। রোজ অফিস থেকে বাড়ি ফেরার পথে এখান থেকেই চা খেয়ে শরীরটা একটু চাঙ্গা করে তারপর বাড়ি ফিরি। রতন কাকার হাতের চা বেশ মজা, তাই তো প্রতিদিনই এই দোকানে
মানুষের ভিড় পড়েই থাকে। রতন কাকা বেশ রসিক মানুষ। চা খেতে আসলে প্রতিদিন কোনো না কোনো গল্প ওনার মুখ থেকে শোনাই যায়। অনেক ভালো মনের মানুষ তিনি, সবার সাথে হাসি মুখে মজা করে কথা বলেন। চায়ের দোকানে আমাকে ঢুকতে দেখেই রতন কাকা বললেন, বিমল যে আজ বাড়ি ফিরতে এত দেরি হলো যে? আজকে একটু কাজের চাপ ছিল বেশি, কাজ গুছিয়ে বের হতে সন্ধ্যা হয়ে গেল। এমন বৃষ্টিতে এক কাপ চায়ের সাথে গরম গরম ডালপুরি খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আজ অসময়ে বৃষ্টি নামলো। সময় যত বাড়ছে বৃষ্টিও দেখছি ততই বাড়ছে। আকাশটা কালো মেঘে ঢেকে আছে, চারপাশটাও কেমন যেন অন্ধকার। বৃষ্টির সাথে সাথে বাহিরে দমকা হাওয়া বইছে। বৃষ্টি না থামলে তো বাড়ি ফিরতে পারবো না। ভেতরে কেমন যেন একটা অস্বস্তি লাগছে। বারবার মনে হচ্ছিল আমার পিছনে কেউ আছে। আনমনে বাহিরে বৃষ্টির দিকে তাকিয়ে এসব কথাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এমন সময় রতন কাকা আমার ভাবনার ব্যাঘাত ঘটিয়ে বললেন, বিমল, ও বিমল, কি হয়েছে তোমার? ওরকম আনমনে কি দেখছো বাহিরে? না না, তেমন কিছু না। তোমার চোখ মুখ এমন শুকনো লাগছে যে। তেমন কিছু না, আসলে অফিস থেকে বের হয়ে কিছু দূর হেঁটে আসতেই মনে হলো কে যেন আমার পিছু পিছু হাঁটছে। 2-3 বার পিছনে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। তারপর থেকে শরীরটা কেমন যেন একটা ভার ভার লাগছে। বুঝতে পেরেছি। তাহলে শোনো, আজকে তোমাকে একটা গল্প শোনাই। তাহলে আমার বয়স তখন সবে মাত্র 26 বছর, টকবকে যুবক। বিয়ে করেছি মাস 2 হবে। তোমাদের নতুন কাকিমা বায়না ধরলো বাপের বাড়ি যাবে। তার আবদার রক্ষার্থে তাকে বাপের বাড়ি বেড়াতে পাঠিয়ে দিলাম। কিন্তু 1 সপ্তাহ বেরোতে না বেরোতেই নতুন বউকে রেখে মনটা আমার আর টিকলো না। রাতেই মনে মনে ঠিক করলাম আগামীকাল দোকানের কাজ ছেড়ে বিকেল হলে শ্বশুর বাড়ি বউকে আনতে যাব। কিন্তু সেদিন দোকানে কাস্টমারদের এত ভিড় ছিল যে সন্ধ্যার আগে দোকান বন্ধই করতে পারলাম না। জামাই মানুষ যাব শ্বশুর বাড়ি, খালি হাতে কি যাওয়া যায়? তাই রওনা দিলাম বাজারের দিকে। সেদিন ছিল রবিবার, হাটবারের দিন। সেদিন বেশ ভিড় জমেছে হাটে। মানুষের আনাগোনা তো চলছেই, কি আর করার। আমি ভিড় ঠেলে হেঁটে গিয়ে হাট থেকে মিষ্টি, বড় দেখে 2টা ইলিশ মাছ আর ব্যাগ ভরে বাজার করে রওনা দিলাম শ্বশুর বাড়ি। চারিদিকে বেশ অন্ধকার নেমে পড়েছে। এদিকটা কেমন যেন নিরিবিলি, নিস্তব্ধ হয়ে আছে চারপাশ। খা খা করছে পুরো পরিবেশ। আশেপাশে কোনো ঘরবাড়ি বা কোনো মানুষজনও পেলাম না। সামনে ঘুটঘুটে অন্ধকার। আজ আকাশটাও কালো মেঘে চেয়ে আছে। আকাশে যেন চাঁদ বা তারার কোনো দেখাই মিলল না। কালো অন্ধকারের মাঝে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। যেন গা ছমছম করার মতো পরিবেশ। একা এ পথে ভয় করছে বিষয়টি এমন নয়, তারপরও আমি সাহস নিয়ে চারপাশ দেখছি আর হাঁটছি। হঠাৎই আকাশ গড়িয়ে বৃষ্টি শুরু হলো। বেশ বিদঘুটে একটা ব্যাপার। গা বাঁচানোর জন্য কোথায় দাঁড়াবো ভেবে আশেপাশে তাকাতেই চোখে পড়ল পুরনো পরিত্যক্ত একটা মন্দির। মন্দিরের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 10-15 মিনিট পেরিয়ে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। এদিকে আমার যেন কিছুতেই আর তর রইছিল না।
এক সময় ভাবলাম বৃষ্টিতে ভিজেই শ্বশুর বাড়ি রওনা দেব। ঠিক তখনই কানে ভেসে আসলো কারো কান্নার আওয়াজ। কান্নার আওয়াজটি শুনে স্পষ্টই বুঝতে পারছিলাম এটি কোনো মেয়ের কান্নার আওয়াজ, কিন্তু আওয়াজটি আসছে কোথা থেকে সেটা অনুসন্ধান করবার জন্য চারপাশে তাকালাম, কিন্তু কোথাও কেউ নেই। আমি বেশ অবাক হলাম। এরপরে আপনা আপনি কান্নার আওয়াজটি থেমে গেল। নিজের মনের ভুল ভেবে বিষয়টিকে আর পাত্তা দিলাম না। বাড়ি যাবার জন্য দুপা সামনে এগোতেই আবার একই কান্নার আওয়াজ পেলাম। আস্তে আস্তে আরো জোরে জোরে কান্নার আওয়াজ পেলাম। দাঁড়িয়ে চিন্তা করলাম, একবার ভুল হতে পারে, তাই কি বারবার ভুল হতে পারে? হঠাৎ কেন যেন মনে হলো কান্নার আওয়াজটি মন্দিরের ভিতর থেকেই আসছে। কেন জানি মনে হচ্ছিল ভেতরে গিয়ে মেয়েটিকে সাহায্য করা প্রয়োজন, হয়তো মেয়েটি বিপদে পড়েছে। আমি ধীরে ধীরে মন্দিরের দরজাটি খুলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই আচমকা আপনা আপনি দরজাটা বন্ধ হয়ে গেল। দরজাটি বন্ধ হতেই আমার ভিতরে কেমন যেন একটা ছ্যাদ করে উঠল। আমি দরজাটি খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজাটি কিছুতেই খুলতে পারলাম না। হঠাৎ মনোযোগটি আবার কান্নার আওয়াজের দিকে চলে গেল। আমি একটু সামনে এগিয়ে গিয়ে দেখি একটা মেয়ে মাথা নিচু করে সাদা কাপড়ে মোড়ানো লাশের সামনে বসে কাঁদছে। আমি দূর থেকে দাঁড়িয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, এখানে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এ কথা বলতেই মেয়েটি আমার দিকে মাথা তুলে তাকালো। মেয়েটি মাথা তুলে তাকাতেই আচমকা বিদ্যুৎ চমকানো আর ঝোড়ো বাতাস হতে শুরু করলো। ঘরের ভিতরে অসংখ্য বাদুড় উড়ে বেড়াতে লাগলো, আর মন্দিরের ঘন্টাটি জোরে জোরে বাজতে শুরু করলো। মনে হচ্ছিল এখনো মৃত্যুপুরী। অন্ধকারে আমি রুমের দরজাটা খুলে বাইরে যাব, সেই সাহসটা আমি হারিয়ে ফেললাম। ভয়ে ভেতরে ভেতরে কাঁপছিলাম। মেয়েটির দিকে তাকাতেই দেখি আমার দিকে এগিয়ে আসছে মেয়েটি। মেয়েটির চোখ দিয়ে রক্ত ঝরছিল, বড় বড় দাঁত, যেন কোনো রাক্ষসী। তার পোড়া চেহারা দেখলে যে কেউ ভিড়মি খেয়ে পড়ে যেতে বাধ্য। মেয়েটিকে দেখে ভয়ে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি যে চিৎকার করব এরকম কোনো শক্তি আমার ভিতরে আর বাকি ছিল না। মেয়েটি রক্ত মাখা মুখে হাসতে লাগলো। এখানে কেন এসেছিস? আমাদের ধরতে পারবি না তুই। এখানে যে আসে সে আর ফিরে যেতে পারে না। আমি ভয়ে চেঁচিয়ে উঠলাম, বাঁচাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে বেরো না। আমার কথাতে মেয়েটি আরো জোরে জোরে হাসতে লাগলো। আমি ভয়ে চিৎকার করতে লাগলাম, কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। খুব ভয় করছে এখন, তাই না? তোর গাড়টা যখন মটকাবো তারপরে আমাদের তো বেঁচে থাকার সুযোগ দিলি না। এখন তোকেও মরতে হবে আমার হাতে। তোমার কোনো ভুল হচ্ছে, আমি তোমার কোনো ক্ষতি করিনি। কি হয়েছে তোমার? জানতে চাস? তাহলে শোন। এই গ্রামে রঞ্জু নামে এক কৃষক ছিল। আমি হলাম তার বউ। বেশ সুখেই দিন কাটছিল আমাদের, কিন্তু নদী ভাঙনে আমাদের সব ফসল জমি নদীতে বিলীন হয়ে যায়। তারপর অনেক কষ্টে খেয়ে না খেয়ে দিনের পর দিন কাটতে লাগলো।
একদিন জমিদারের কাছে গেলাম, তার কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করলাম। সেবার ভালোই ফসল ফলল, কিন্তু ফসল কাটার আগ মুহূর্তে এক রাতে শিলাবৃষ্টি হলো। শিলাবৃষ্টিতে জমির সব ফসল নষ্ট হয়ে গেল। তখন আমাদের মাথায় হাত। জমিদারের ঋণ পরিশোধ করার সময় ঘনিয়ে আসলো। একদিন জমিদার টাকা নিতে তার লোক পাঠালো। লোক আসা টের পেয়ে সেদিন আমরা দুজনে পাশের বাড়িতে লুকিয়েছিলাম। রাতে বাড়ি ফিরে দেখি আমাদের না পেয়ে বাড়িতে থাকা দুটো গরু নিয়ে যায় জমিদারের লোক। এভাবে কটা দিন কাটতে লাগলো। কিছুদিন পর আবার জমিদার দল বল নিয়ে হাজির হলো পাওনা টাকা নিতে। রঞ্জু টাকা দিতে পারবে না জানালে তারা আমাদের শেষ সম্বল ঘর বাড়ির জায়গাটুকু দখল করে নিল। আমরা তাদের হাত থেকে বাঁচতে দৌড়িয়ে মন্দিরের আশ্রয় নিলাম। মন্দিরের এই রুমে ঢুকে ভেতর থেকে দরজা আটকিয়ে দিলাম। তারপর জমিদারের লোক আমাদের খুঁজতে খুঁজতে মন্দিরের ভেতর ঢুকলো। তারা টের পেল আমরা দুজন এক রুমের ভেতর। আমাদের বের হয়ে আসতে বলল। আমরা বের হতে অপারগতা প্রকাশ করলাম। তখনই তারা দরজা ভাঙা শুরু করলো। আমরা কেউ কাউকে ছেড়ে বাঁচতে পারবো না, তাই উপায় না পেয়ে রুমের ভেতরে দুইজন আত্মহত্যা করলাম। তখন থেকে আমাদের আত্মার বসবাস এই মন্দিরে। আর এই রুমে কেউ ঢুকলে সে আর জীবন্ত বের হতে পারে না। তোর কপাল ভালো, তোকে ছেড়ে দিলাম। এ যাত্রায় বেঁচে ফিরলি, দৌড় দিয়ে পালা এখনই এখান থেকে, না হলে তোর ঘাড় মটকে খাবো। তো বৃষ্টি তো থেমে গিয়েছে, এখন সাবধানে বাড়ি যাও, আর ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না।